আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলা করতে ইরানি সেনারা প্রস্তুত বলছে আইআরজিসি। জানিয়ে দেব তুর্কির যুদ্ধ বিমানকে টার্গেট গ্রিসের বিরুদ্ধে ন্যাটোতে অভিযোগ করবে আঙ্কারা। আরো জানিয়ে দেব ইসরায়েলের গুরুত্বপূর্ণ 3 বন্দরে হ্যাকারদের হানা। এদিকে এবার যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের সেই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেনের সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলা করতে ইরানি সেনারা প্রস্তুত বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, শত্রুদের যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরানি সেনারা প্রস্তুত রয়েছে। তিনি আজ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শনের সময় একথা বলেন। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞ সহ যারা এই প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের যে পর্যায়ের গবেষণা হচ্ছে তা শিল্প উন্নত দেশগুলোর সঙ্গে তুলনাযোগ্য। প্রতিরক্ষা গবেষণা ক্ষেত্রে ইরান ও শিল্প উন্নত দেশগুলোর মধ্যে যে ব্যবধান ছিল তা এখন আর নেই। ইরান এখন তাদের পর্যায়ে উন্নীত হয়েছে। সালামি বলেন, শত্রুদের কঠোর নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও শত্রুতার মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। এজন্য তিনি বিশেষভাবে তরুণ বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। আইআরজিসির প্রধান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের উন্নয়নের মানে হল শত্রুদের তৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি। সূত্রপাত টুডে। তুর্কি যুদ্ধ বিমানকে টার্গেট গ্রিসের বিরুদ্ধে ন্যাটোতে অভিযোগ করবে আঙ্কারা। গ্রিসের উস্কানিমূলক তৎপরতার বিষয়ে সামরিক জোট ন্যাটোতে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের একটি যুদ্ধ বিমানকে গ্রিসের S-300 ব্যবস্থার মাধ্যমে টার্গেট করার তথ্য প্রমাণ ন্যাটোর সচিবালয় এবং এই জোটের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জমা দেওয়া হবে। এই ঘটনা রাডারে রেকর্ড হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি একটি যুদ্ধ বিমানকে হয়রানি করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি সরকার। তুরস্কের দাবি, আন্তর্জাতিক আকাশ সীমায় পর্যবেক্ষণ মিশনে থাকার সময় তাদের একটি যুদ্ধ বিমানকে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় এনে হয়রানি করে গ্রিস এটিকে বৈরী তৎপরতার হিসেবে আখ্যা দিয়েছে আঙ্কারা। যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে গ্রিস। আঙ্কারা বলেছে, ঘটনাটি গত 29 আগস্ট সোমবারের ভূমধ্যসাগরে আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত পর্যবেক্ষণ মিশনে ছিল তাদের একটি F-16 যুদ্ধ বিমান। এ সময় গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কারণ ছাড়াই ক্রিট আয়ারল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিয়ে বিমানটিকে টার্গেট হিসেবে চিহ্নিত করে। এতে গতিপথ পরিবর্তন করে মিশন শেষ করতে বাধ্য হয় তুর্কি যুদ্ধ বিমান। ন্যাটোভুক্ত দুই প্রতিবেশী দেশ তুরস্ক আর গ্রিসের মধ্যে আঞ্চলিক বিবাদ পুরনো। দুই দেশই মাঝে মধ্যেই আকাশ ও পানি সীমা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করে থাকে। সূত্রপাত টুডে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 3 বন্দরে হ্যাকারদের হানা। দখলদার ইসরায়েলের কয়েকটি সমুদ্র বন্দরের সার্ভারে সাইবার হামলা হয়েছে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি বন্দর হাইফা, জাফা ও ইলাত বন্দরের ওয়েবসাইটগুলো হ্যাক হয়েছে। ইরাক থেকে হ্যাকারেরা এই কাজটি করেছে। কদিন আগেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের 40টিরও বেশি বড় কোম্পানির ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা। এর ফলে সেবা কার্যক্রম বিঘ্ন ঘটে। সম্প্রতি ইরাক থেকে ইসরায়েলের সাইবার হামলা বেড়ে গেছে। অবশ্যই ইসরায়েলি স্বার্থে হ্যাকারদের আঘাত নতুন কিছু নয়। গত মার্চে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় একটি হ্যাকার গ্রুপ। ওপেন হ্যান্ডস নামের ওই গ্রুপ মোসাদ প্রধানের মোবাইল থেকে হাতিয়ে নেওয়া নানা তথ্য ভিডিও প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়। সেখানে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছিল। এছাড়া ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবির প্রমাণ দেয়। সে সময় মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াটম সংস্থাটির প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। সূত্রপাত টুডে।
এবার যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীন তাইওয়ানের আশেপাশে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা ও স্থগিতের ঘোষণা দেয়। তবে এবার সেই আলোচনা ফের শুরুর জন্য ওয়াশিংটনকে শর্ত বেঁধে দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না বলে জানিয়েছিল চীন। জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কেরি মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। চীন বুধবার কেরির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু আলোচনা পুনরায় শুরু করা পেলোসির তাইওয়ান সফরের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের পদক্ষেপের উপর নির্ভর করছে। এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পক্ষের উচিত তাইওয়ানে পেলোসির নেতিবাচক প্রভাব দূর করা। এটা চীন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সহযোগিতার একটি অপরিহার্য শর্ত। চীন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। জাতিসংঘের সেই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেনের সেনারা। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার 14 সদস্যদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার জাপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যাওয়ার জন্য রওনা দেয়। এই প্রতিনিধি দলে রয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। তবে প্ল্যান্ট থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি চেক পয়েন্টে নিরাপত্তার অজুহাত দিয়ে এই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেনীয় সেনারা, খবর আল জাজিরার। তবে প্ল্যান্ট থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি চেক পয়েন্ট নিরাপত্তার অজুহাত দিয়ে এই প্রতিনিধি দলকে আটকে রেখেছিল ইউক্রেনীয় সেনারা, খবর আল জাজিরার। তবে অবশেষে সেই প্ল্যান্টে পৌঁছেছে প্রতিনিধি দল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর নিরাপত্তায় বিশাল বহর নিয়ে প্ল্যান্টে প্রবেশ করে প্রতিনিধি দলটি। এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জন হ্যাডসনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছিল, জাতিসংঘের দলকে আটকে রাখা হয়েছে। জন হ্যাডসন একটি টুইটে বলেছেন, নিরাপত্তার কথা বলে প্রতিনিধি দলকে প্ল্যান্টে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু প্রতিনিধি দলের প্রধান রাফায়েল গ্রোসি জোর দিয়েছেন তিনি সেখানে যাবেনই। এ ব্যাপারে জন হ্যাডসন টুইটে লিখেছেন, প্ল্যান্টে যেতে চাওয়া প্রতিনিধি দলকে 3 ঘন্টা ধরে আটকে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী। আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান গ্রোসি ব্যক্তিগতভাবে ইউক্রেনের সেনাদের সঙ্গে আলোচনা করেছেন প্ল্যান্টে যাওয়ার জন্য। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিনিধি দল যেন প্ল্যান্টে না যেতে পারে সেজন্য আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। তবে রাশিয়া দাবি করেছে ইউক্রেনে গোলাবর্ষণ করে প্রতিনিধি দলকে আটকে দিয়েছে। রাশিয়া বলেছে, প্রতিনিধি দলের নিরাপত্তার সকল দায়িত্ব তারা নেবে। জাপোরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টটি গত মার্চে দখল করে রুশ সেনারা, এরপর থেকে সেটি তাদেরই দখলেই আছে। গত মাসে প্ল্যান্টের আশপাশে বেশ কয়েকবার গোলাবর্ষণের ঘটনা ঘটে, এজন্য একে অপরকে দায়ী করেছে রাশিয়া ইউক্রেন। এরপরই প্ল্যান্টের নিরাপত্তার বিষয়টি তদন্ত করার ঘোষণা দেয় জাতিসংঘ, সূত্র আল জাজিরা।